নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা মনে করছেন যে সাবস্ক্রাইব করবো কি করবো না, তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আজকে হলো সানডে। আর সানডেটা আমি কিভাবে কাটাই, আমার কাছে কতটা আনন্দের, কতটা ভালো লাগার সানডে, কতটা ভালো কাটে, তো আজকে আপনাদের কাছে আমি সেই ব্লগটাই নিয়ে আসবো। তাহলে চলুন ব্লগটি শুরু করি। আর এখন আমরা যেতে শুরু করবো আর কি আশ্রমে। তো আমাদের দিনটা শুরু হয় আশ্রম দিয়ে। তো চলুন ওখানে আশ্রমে আমরা সরাসরি চলে যাই এবং আশ্রমে গীতা পাঠ হয়, আপনারা সবাই জানেন। তো সেই গীতা পাঠে আজকে কোন শ্লোকটি হলো আপনাদের শোনাবো। আর শ্লোকটি আপনাদের শুনে কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। তাদের মধ্যে এই দিনগুলো রয়েছে। কি সৌর্য সৌর্য হতে গেলে হয় অষ্টপ্রহর কাজ করবো, আমি ক্লান্তি বোধ করবো না। ক্লান্তি বোধ করবো না, এর নাম সৌর্য। তেজ, তেজকে বলা হয় তাপমান, অর্থাৎ প্রকৃতি সহ ইন্দ্রিয়গুলোকে আমি দমন করতে পারবো। এবার তেজ। ধীরে মইয়ে ওঠানামা, মইয়ে উঠি আমার লক্ষ্য ঠিক থাকে যে আমি ওখানে যাবো। আমি যখন নামি তখন ঠিক থাকে যাবে, পড়ে যাবো না, আমি ওখানে নামবো। ঠিক এমনি সাধনার সময় ভগবান তুমি জাগিয়ে পাবে, সাধনা করবে, তখন যখন লক্ষ্য থাকে আমি ঠিক ওই বৃষ্টি করে যাবো। আবার যখন তুমি সাধনা ছেড়ে দেবে তখন আমার লক্ষ্য থাকে যে আমি এখন সংসারে আসছি। এই লক্ষ্যটা যার ঠিক আছে তার নাম ভীতি। তাহলে সূর্য, তেজ, ভীতি, দাক্ষম। দাক্ষম হচ্ছে দক্ষতা। তোমার দক্ষতা কি? তুমি যে কাজ করছো, এই যে ঈশ্বরকে পাওয়ার জন্য কাজ করছো, এই কারণ কার্য সম্বন্ধে তুমি অবহিত এবং তুমি এই ফলটা নেওয়ার জন্য তুমি কিন্তু একেবারে বিদ্যমান। তোমার হৃদয়, শরীর আমার একদম ঠিক আছে, আমি এটা চাই, এর নাম দক্ষতা। বৈশ্বিক ক্ষেত্রে দক্ষতা চাই, জিনিসটা জন্য আমি কাজ করবো, আমি পাই, এর নাম দক্ষতা। সুতরাং সাধারণ ক্ষেত্রেও তাই, আমরা যে এই ক্রিয়া করছি, কাজ করছি, কি কারণের জন্য করছি আমি পরমাত্মাকে জানতে চাই। এই যে কারণ, কার্য এবং ফল, এগুলো সম্বন্ধে অবহিত বলা দক্ষতা। সূর্য, তেজ, ভীতি, দাক্ষম। যুদ্ধে চ অপি অপলায়নম। তুমি সাধনা করছো কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে। এই যে যুদ্ধ করছো, এই যুদ্ধে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুমি পালাবে না। অপলায়নম, তুমি পালাবে, তার মধ্যে এই গুণগুলো আসবে। এই তো ক্ষত্রিয় কাজ। কি কি বললাম? সূর্য, তেজ, ভীতি, দাক্ষম। যুদ্ধে তো অপি অপলায়নম। দানম, তোমার ত্যাগটা করতে হবে। তোমার গুণগুলো রয়েছে। দান মানে ত্যাগ শেখার, এই ত্যাগ স্বীকার করতে হবে।
আর তোমার এই সমস্ত করার পরে সবসময় তোমার একটা ঈশ্বর ভাব থাকবে। খুব সুন্দর করে এগুলো শিখতে হয়। তুমি কিন্তু সাধন জগতে প্রথমে শুদ্র, খুব ভালো করে বোঝো। এই যে আসনে বসেছি, প্রথম আমরা এসেছিলাম আমার শুদ্র, কেউ জানি না। তখন তুমি কি করবে, তোমার যারা জানে আগে থেকে তাদের সেবা করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সেবা করতে হবে। এই যে সেবা করছো, তখন তো আমি কি বলবো তোমাকে এই সম্বন্ধে, যে তোমার বলা হলো তুমি বুঝতে পারলে তুমি বৈশ্য এসে গেল। যে বৈশ্যতে এলে তখন তুমি বৈশ্যের কাজ কি, কৃষি গোরক্ষা বাণিজ্য, কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যের কাজ। চাষ করবে, গো রক্ষা, গো মানে দেহ, দেহকে রক্ষা করতে হবে। আর বাণিজ্য করে মানে সে লাভ চায়, কিন্তু লেনদেন করবে, লাভ টু তার চাই। তবে আমরা এই যে ঈশ্বরকে ডাকবো, লেনদেন করবো, শ্বাস নেবো, শ্বাস নামাবো, হবে না। আমার লাভটা চাই। কি সেই লাভ? যেন আমি ঈশ্বরের অনুভূতি বুঝতে পারি। এর বৈশ্যের কাজ। আমরা আসলে এসে বসেছি, বৈশ্য হয়েছি। বৈশ্য হওয়ার পরে আমাদের কিন্তু কৃষি গোরক্ষা বাণিজ্য তিনটি আমাদের করতে হবে। কৃষি মানে কি? চাষ করা। কি কৃষি করবো না, কি চাষ করবো? এই দেহকে রক্ষা করার জন্য যা করতে তাই করবে, কিন্তু জ্ঞান রাখবে, দেহ কিন্তু তোমার চলে যাবে। এই জ্ঞানের থাকে, এই দেহের সঙ্গে তোমার সম্পর্ক নেই, দেহ চলে যাবে। কিন্তু যতক্ষণ দেহটা আছে কৃষি করতে হবে, চাষ করতে হবে। এই চাষ করবে কেন? বাণিজ্য করতে হবে তোমায়। কৃষি বাণিজ্য লেনদেন করবে, কিন্তু লাভটা নেবে। তাহলে এই যে দেহের মধ্যে আমরা লেনদেন করবো কি, শ্বাসকে তুলবো, শ্বাসকে ফেলবো, লেনদেন। কিন্তু বাণিজ্য না করতে হবে, লাভটা রাখতে হবে। যেন আমি আস্থা পরমাত্মা থেকে দিতে পারি, এই ভাবনা এটা তুমি নিতে পারি। এতে বৈশ্য পরে এটা করতে হয়। তারপর আমরা ক্ষত্রিয় হয়ে যাব। কেউ ক্ষত্রিয় হলো যে আমি কোনো মতেই আমি যুদ্ধ থেকে পালাবো না, যতই ঝড়ঝঞ্ঝা হোক কিন্তু আমি পালাবো না। এই একটি ক্ষত্রিয় হয়ে গেল। আর ক্ষত্রিয় হয়ে গেলে পরে ব্রাহ্মণ চলে আসবে। তখনই আমি এই ইন্দ্র সংগঠন হয়ে গেলে আমি পরমাত্মা থেকে লাভ। বৈশ্বিক কাজ হয়ে গেলে কৃষি লক্ষ্য বাণিজ্য। তারপরে যেই গীতাপাঠ শেষ হয়ে গেল, অমনি রাস্তায় হাঁটতে হাঁটতে চলে আসতে শুরু করলাম, যেরকম রোজই হয়। তো আমি দেখিনি, আমার দিব্যসোনা দেখালো যে একটা এই ইলেকট্রিক তারের ওপর কত পায়রা বসে আছে। আর ওই আমাকে মনে করিয়ে দিল, মাম্মাম দেখো কি সুন্দর লাগছে পায়রাগুলোকে, তুমি একটা ভিডিও করে নাও, এইটা আমার খুব সুন্দর লাগছে দেখতে, এটা আমি পরে দেখব। তো ওর কথা মতো আমি তাই করলাম, আর সত্যিই সুন্দর লাগছে। তারপরে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পরেই আমি তো কিছু টিফিন করতেই পারি না। তো আজকে দাদাদের একাদশী ছিল। দাদা ওকে দেখে, মানে ওরা সবে খেতে বসেছিল, তো দাদা ওকে দেখে দুটো লুচি আর আলুর দম তুলে দিল, মানে ঝোল টোল দেয়নি, শুকনো আলু ওকে তুলে দিল। তো ও ওইটা খেয়ে দেখলাম, মানে মনে হলো আমার বেশ খিদে পেয়েছিল ওর। ওটা ও ভালোভাবেই খেয়ে নিল, যেরমভাবে দিয়েছে সেইভাবেই বসে ও খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে পনির কিনে এনেছিলাম আর আলুটা কেটেই রেখে গিয়েছিলাম। আমি এখানে বসিয়ে দিচ্ছি আলু দিয়ে আর পনির। আমি রবিবার করে জানেন তো নিরামিষ খাই। তো আমি ও নিরামিষ, আমার বাচ্চাকে সবসময় আমি দিই না নিরামিষ,
কিন্তু আমি নিজে নিরামিষ খাই, সেহেতু আমি পনির করব। তো পনির করলে কি হবে, ওই একটা পনির দিয়েই আমি খেয়ে নিতে পারবো। আর অন্য কোনো তরকারি বা ভাজা করার না এখন আমার কাছে টাইম নেই। তো সেই জন্য আমি ডিসাইড করলাম যে শুধু পনিরটা করি, আর এর মধ্যেই আমি স্নান করা, পুজো করা সবগুলোই সেরে নিতে পারবো। এইটা বসিয়ে দিয়ে, যেহেতু দিব্যসোনার খাওয়াটা হয়ে গেছে, সকালবেলাও খেয়ে নিয়েছে, তাই জন্য আমি এই রান্নাটা বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে মনে মনে কি ভাবছিলাম জানেন তো, যে বাইরে থেকে আমাকে লোক দেখে ভাবে আমি কত দুঃখী। দুঃখ সত্যিই তাই। মানুষের ভাবনাটার ওপরেও আমি খারাপ বলবো না। কারণ কি, দেখুন সবাই বলছে আমি নাকি শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। আবার সবাই ভাবছে হ্যাঁ সেটাই বোধহয় সত্যি। তারপরে দেখুন এই অবস্থাতেই এমন হলো যে আমার মা আমার পাশ থেকে চলে গেল। সবাই ভাবতো যে তবু মাটা ছিল, কিন্তু পাশ থেকে মাটাও চলে গেল। হ্যাঁ চলে গেল, সেটা অবশ্যই দুঃখের কারণ। কিন্তু জানেন তো, আমাদের এই প্রত্যেক রবিবার সকালবেলা হলেই যে গীতা পাঠটা আসে না, এই গীতা পাঠটা শুনি। এই রকম শোনাটা না বিনা পয়সায় অবশ্যই, এই রকম শোনা না অনেক জন্মের, অনেক কোটি জন্মের ভাগ্য থাকলে তবে হয়। তো সেই দিক থেকে আমি সত্যিই সুখী। সবাই আমাকে যতই দুঃখী ভাবুক, আমার পরিস্থিতি দেখে সবাই দুঃখী ভাবছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি না ভিতর থেকে বেশ সুখী। যখন এই গীতা পাঠের আসরটা থেকে আসি, তখন ভাবি যে কত সুখ। যখন আমার মা ছিল তখন এই সুখটা তো আমার দ্বিগুণ ছিল। মা ছিল সঙ্গে, মায়ের সঙ্গে যেতাম আসতাম সারাটা দিন। কে কী ছোট বড় কথা বলল, কে কী করলো না করলো, কোনো কিছুই যেন গায়ে লাগতো না। এখন মা নেই, এই জিনিসটা কিন্তু খুব গায়ে লাগে আমার। কিন্তু তার মধ্যে থেকেও আমি যেন ফিল করি যে যখন যেদিন যেদিন আর কি গীতা পাঠটা হয়, তো সেদিন আমি যে পৃথিবীর কতটা সুখী মানুষ, সেটা আমি খুব ভালোভাবেই অনুভব করতে পারি। তো গীতা পাঠ আজকে হয়েছে, সেই জন্যেই কারোর বলার ওপর তো কিছু নেই। তো এরপর আমরা লাঞ্চ সেরে নিলাম, তারপর স্কাউট।
স্কাউট শেষ হয়ে যাবার পর স্কাউটে যে দিদিভাইগুলো শিখতে আসে সবাই মিলে ভাইয়ের হাত ধরে হাঁটতে শুরু করলো। ভাইকে ওদের খুব পছন্দ, ওরা সবাই আসে এই গলি পর্যন্ত একসাথে আসা, তারপরে ওরা ওদের বাড়ি কাছাকাছি ওরা চলে যায় আর আমরা হেঁটে চলে আসি। তো ও আস্তে আস্তে সবার সাথেই মিশতে শুরু করছে। আর দেখুন আসার সময় সন্ধে হয়ে গেছে, মন্দিরের আলো জ্বলে গেছে। তো ও বলল মাম্মাম চলো একটু মন্দিরটা ঘুরে আসি, ওর এই মন্দিরটা বেশ পছন্দ। তো আগের দিন আমি মন্দিরটা দেখিয়েছিলাম কিন্তু মাকে দেখানো হয়নি, যেহেতু মায়ের মন্দিরটা আর কি বন্ধ ছিল। তো এখনও মন্দির বন্ধ, সন্ধ্যা আরতি শুরু হবে যখন তখন মন্দির খোলা হবে। যাই হোক, তবুও আমি বাইরে থেকে মায়ের একটু ফটোটা তোলবার চেষ্টা করলাম, যতটা মাকে বোঝা যায় আর কি। তো আমাদের এই মন্দিরতলার মা খুব জাগ্রতা, মানে এই রকমই আর কি কথিত আমি শুনেছি যে মা খুব জাগ্রতা, মায়ের কাছে এসে নাকি কোনো ব্যাধি জানালে সেই ব্যাধি নাকি সেরে যায় বা সেরে যেত আগে। এই রকম এই অঞ্চলের অধিবাসীদের মধ্যে একটা কথন আছে। পাশাপাশি আছে 3টে শিব মন্দির। তো এই শিব মন্দিরগুলো আমরা দেখতে দেখতে আসছিলাম, তো ততক্ষণে আমার দিব্যসোনা একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলে নিল। ও এবারে শিব মন্দিরগুলোকে প্রণাম করে নিল। শিব ঠাকুর ওর কাছে খুব প্রিয় ঠাকুর। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম, মানে বাড়ির পথে এলাম। তো রাস্তায় তো ও অনেক কিছু দেখে, ফুচকা টুচকা দেখে বায়না করে, কিন্তু আমি ওকে দিই না বাড়িতে এসেই একদম খাওয়ার জন্য, কারণ ও বাইরে খেলে আর বাড়িতে খেতে পারবে না। তো বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই ওর পাপা চলে এলো। ওর পাপা সানডে করে আসে, আপনারা তো সবাই জানেন। তো সানডে করে আসে, এবার আমার কিছু আনারও ছিল, তো সেগুলো আমি বলে দিয়েছিলাম ওকে ফোনে। ও কিছু আর কি গ্রসারি আমার জন্য কিনে আনলো। আর ওর স্কুল থেকেই ম্যাঙ্গোটা প্রিন্ট আউট করতে দিয়েছিল, ওর পাপাকেই আমি বলে দিয়েছিলাম প্রিন্ট আউট করতে। আর এই ফিয়ামা বডি ওয়াশটা আমার জন্য এনে দিয়েছে। আর এলো, আর ও তো আম, লেবু যেসব আর কি ফল আনে ও সবই এনেছে। তো এনে এবার ওর একটু ছেলের সঙ্গে সময় কাটাবার সুযোগ পাবে, মানে ও ছেলের সঙ্গে সময় কাটায় আর ছেলেও পাপার সঙ্গে সময় কাটায়। এই সময়টা ওদের মানে পুরোপুরি দেখার মতো সময়, ওদের এই সময়টা খুব ভালো কাটে, মানে দুজনে দুজনের সঙ্গে বেশ এনজয় করে এই টাইমটা। আর কিভাবে এনজয় করে যে করছে সেটা পুরোপুরি দেখার মতো, না দেখলে বুঝতে পারবেন না। আমার মনে যতই বিষাদ থাকুক ওদের এই পিতা পুত্রের মিলনটা দেখলে আমার বেশ ভালোই লাগে, মানে আমিও বেশ এনজয় করি। ওরা দুজন দুজনকে এই যে এক সপ্তাহ ছেড়ে থাকে, তারপর ওদের যে কতটা টান সেটাই ওদের এই ভালোবাসার মধ্যে দিয়ে প্রকাশ পায়। তো আমি করলাম কি, দিব্যকেও তো আমি কিছু খেতে দিইনি, বিকেলবেলা থেকে স্কাউট থেকে আসার পর ওকে খেতে দিই, কারণ ভরা পেটে ব্যায়াম করা যায় না, তাই আমি ওকে কিছু না খেতে মানে না খাইয়েই নিয়ে যাই ব্যায়াম করতে। আর সকাল থেকে আমি করে রেখেছিলাম চিকেন, আর ওইটা দিয়ে আর এখন আমি ওদের এগ চিকেন রোল করে দিচ্ছি। সারা রাত তো দিব্যকে এই খেয়েই থাকতে হবে, এরপর আমি ভাত খাওয়ালেও ও খাবে না। আর ওর পাপাকেও করে দিচ্ছি, কারণ সানডে করে একদিন করে আসে, একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। তো তাই জন্য দুজনকেই একসাথে করে দিলাম, দুজনে একসাথে বসে খাবে আর এনজয় করবে। আর ওদের এই খাওয়াটা দেখে আমি এনজয় করব। আমি যেহেতু খাই না সানডে করে, সেই জন্য আর আমি খেলামও না। আর ফাস্ট ফুড জানেন তো খুব একটা আমার পছন্দেরও নয়, আর ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে যে ফাস্ট ফুড না খেতে। তবুও কোনো কোনো সময় হয় কি, আমি ফাস্ট ফুডটা খেয়ে ফেলি, মানে যখন খুব ইচ্ছা করে আর পারা যায় না, যে না এবার একটু খাই, অনেক দিন তো রেস্ট্রিকশানে থাকলাম, তখন খাই। কিন্তু আজকে আরও খাবো না কেন, আজকে যেহেতু সানডে আমি নিরামিষ খাই, তো একদমই খাবো না। কিন্তু ওদের আর এটার মধ্যে আমি জড়াইনি, যে যার সে তার মনের ব্যাপার। আর দিব্যসোনা এখন ছোট, ও যখন মনে করবে যে ও নিরামিষ খাবে তখনই ও খাবে। তো নিরামিষ আমিষ আমি ওকে দুটোই খাওয়াই। আর ওর পাপা তো খায় নিরামিষই, মানে খায় না আমিষই খায়। তো সেই জন্য অসুবিধে নেই, আমি করে দিলাম। আর একদিন যেহেতু সানডে করেই আসে, সেহেতু আর এইসব চিকেন রোল টোল তো অন্য দিন করে দেওয়ার সুযোগ নেই, তাই জন্যই আজকে করে দিলাম। তো এই খেয়েই ওরা আনন্দিত হলো।
তো ওদের এই আনন্দটা দেখে আমারও মনে আনন্দিত হয়। এরপর চলে এলো ওর পাপার যাওয়ার পালা, কারণ 10টা বেজে গেছে। 10টা হলে ওর পাপা চলে যায়, অনেকটা দূরের রাস্তা তো, এখন যদি না বেরোয় তাহলে ওর যেতে অনেকটা টাইম লাগবে। আর বৃষ্টি হয়ে রাস্তা মানে অবস্থাও তো ভালো নয় রাস্তাঘাটের, কোথায় খানাখন্দ আছে, সেখানে জলে ভরে আছে, বুঝতে পারবে না, গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়ে। ওই জন্য ও তাড়াতাড়ি বেরোতে চায়, কিন্তু ছেলে যেহেতু ধরে রাখে আর ছাড়তে চায় না, সেহেতু ওরও একটু দেরি হয়ে যায়। আর ও ছেলেকে ছেড়ে খুব মানে যে যাওয়ার ইচ্ছা থাকে বা যেতে চায় এমনটাও নয়। তো এইবার কি যাওয়ার পালা শুরু হয়ে গেল। আর এই যে দিব্য মনে করছে ওই বোধহয় স্কুটিটা চালাচ্ছে। এইভাবে দুজনে মিলে স্কুটি চালিয়ে মানে গাড়ির আমাদের বাড়ির পাশ থেকে গাড়িটা যখন ঘোরায় ওইটুকু সময় ওর বাবা ওকে স্কুটিতে চড়িয়ে আর নামিয়ে দিয়ে চলে যায়। ওরও স্কুটি চড়ার আনন্দ হলো, স্কুটি চালালো, ও ভাবলো, আর ওর পাপা ওকে স্কুটি চালিয়ে নিল। এইভাবে দুজনে একসাথে স্কুটি চালিয়ে আনন্দ করে। যাই হোক, আমার মনে যতই বিষাদ থাকুক আর ওদের এই আনন্দের মধ্যে আমি যতই না থাকি, কিন্তু আমার মনে হয় আমি যথেষ্টই ভালো আছি। অন্যের আনন্দ দেখলেও তো আনন্দ, সেটাও আনন্দ। সকালবেলা উঠে যে গীতা শুনি সেটা আমার সব থেকে আনন্দ। আর এই অন্যের আনন্দটা দেখেও আমি আনন্দ উপভোগ করি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। আর এই যে ওর বাবা যত দূর যায়, লাইটটা বাবার যত দূর মানে গাড়ির লাইটটা থাকে ততক্ষণ কিন্তু দিব্য দাঁড়িয়ে অপেক্ষা করে। তো আজকের মতো টাটা।